সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন 4 মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের দেখাবো। ব্যারিস্টার সুমন নতুন এমপি হয়ে সংসদে বড় বড় কথা বলে, তাই সংসদে বিরোধী দল তাকে গণধোলাই দিলেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, ৭২-৭৫ শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। সে তো প্রতিটি মা বোনকে ৭২-৭৫ শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মেটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ৭২-৭৫ শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত নামার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, ১৯৭৪ সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেওয়া হয়েছিল। মিছিলে গুলি চালিয়ে সেদিন ৫০ জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল, তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ জন মেধাবী ছাত্রকে মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল। কার শাসনামলে? মাননীয় স্পিকার, আপনাকে প্রশ্ন করতে চাই। ১৯৭৩ সালে পাবনার জেলখানা থেকে ৫ জনকে রাতে অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে, আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ৭২-৭৫ শাসনামল তৎকালীন পত্র পত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন, নিজের চেহারাটা আয়নায় আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন। ৭২-৭৫ সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল? মাননীয় স্পিকার, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই, সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? এই কথাগুলি আমার কথা নয়, বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, ১৯৭৪ সালে ১৩ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যেরা খাইছে, এখন খাইব আমার লোক। কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দিমু। উনি আরো লিখেছিলেন, ১৭ মিনিটের আইন পাস, বাক স্বাধীনতার গলায় ফাঁস। ১৯৭৫-এর ২৫শে জানুয়ারি ৪র্থ সংশোধনী। ১৯৭৩-৭৪ অর্থ বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য ২০০০ কোটি টাকার প্রয়োজন ছিল। বিদেশি দাতা দেশগুলো ৩০০০ কোটি টাকা সেদিন দিয়েছিল। আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল। দাঁড়ানো যাবে না, কারণ সব বাড়ায় দেওয়া হয়েছে, অন্যদেরকে দিবেন। বিশেষ করুন, ইত্তেফাকের হেডলাইন ছিল ৩০০০ কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? ১৯৭৪-এর ২৮শে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপ্রদ একটি শহর। মাননীয় স্পিকার, ১৩৭৪ সালে ১৮ ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায়। মাননীয় স্পিকার, ১৯৭৪-এর ২২শে সেপ্টেম্বর
আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খস গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয় মাননীয় স্পিকার। সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম প্রশ্নের সৃষ্টি করেছিল কে? মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সদস্য সর্বজনাব ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, রসনারা মান্নান, আসাদুল ইসলাম টিটু কর্তৃক আনিত কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব, এনেছেন তা আমি গ্রহণ করছি। বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ওনাকে মাইক দেন। আমরা বলছি যে আজীবন করে, সেটা কোন করছেন? এই একজন ডাইরেক্টর আজীবন থাকবে আমৃত্যু, সেটা করছেন না 12 বছর করছেন, 9 বছর করছেন? এটা কোনটা, এটা বলেন, আমাদের স্পষ্ট বলতে হবে। আইন তো কোনটা করছেন? আপনি কি সরকারি দলের সদস্য যেটা আনছেন সংসদ? না না না, এটা ঠিক না। এটা জনস্বার্থে কোনো আইন এই সংসদ হতে পারে না। এটা জনগণের সংসদ। মাননীয় স্পিকার, আপনি কিন্তু মাননীয় মন্ত্রীকে মাইকটা দেন। আপনি বসুন। কোনটা গ্রহণ করছিলেন? তিনের ক। ঠিক আছে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাব জনাব মাননীয় সদস্য, এটাই আমার রুলিং। আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই। আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। আমি বলে দিয়েছি আমার ব্যাখ্যা। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই করব না। ঠিক আছে। মাননীয় স্পিকার, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দেখার পর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।